ভারত বিদ্বেষী বাংলাদেশ কতটা ভারতের ওপর নির্ভরশীল? ভারত পাশে না থাকলে কি হতে পারে ওই বাংলাদেশের? ভারত চাইলে কি বাংলাদেশের ক্ষতি করতে পারে? বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে বাংলাদেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিচ্ছে ভারত। সামরিক দিক থেকে বাংলাদেশের থেকে কতটা এগিয়ে রয়েছে ভারত? আবার ভারতই বা ওই বাংলাদেশের উপর কতটা নির্ভরশীল? বাংলাদেশ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কতটা অসুবিধায় পড়তে পারে ভারত? দুদেশের মধ্যে তৈরি হওয়া এই উত্তেজনায় কারা সবচেয়ে বিপদে পড়ছেন আর কারা নিজেদের ফায়দা নিচ্ছে? বাংলাদেশে যা হচ্ছে তা কি দেশের প্রতি প্রেম নাকি নিজেদের স্বার্থ সিদ্ধির প্রচেষ্টা? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই। আপনাদের বলেছিলাম ভারত বাংলাদেশের বিরুদ্ধে কি ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে, আর ভারত কঠোর পদক্ষেপ গ্রহণ করলে বাংলাদেশের কি কি হতে পারে তা পরবর্তী এপিসোডে বলব। কিন্তু ওসমান হাদির মৃত্যু আর তার পরবর্তী বাংলাদেশের যে চিত্র ফুটে উঠল, তাতে কয়েকটি কথা না বললেই নয়। দেখুন, যে কোনো মৃত্যুই কিন্তু দুঃখজনক। গত 12ই ডিসেম্বর জনবহুল এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। 1 সপ্তাহ ধরে লড়াই করেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। পরিবর্তনের বাংলাদেশে অকালে ঝরে গেল একটি প্রাণ, যা কখনোই কিন্তু কাঙ্ক্ষিত নয়, কোনো দেশেই কাঙ্ক্ষিত নয়। আর বৃহস্পতিবার রাত 9:45টার পর যখন হাদির মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছল, তারপর থেকে বাংলাদেশ জুড়ে যা যা ঘটছে এবং ঘটে চলেছে তা কতটা কাঙ্ক্ষিত বা কতটা যুক্তিসঙ্গত বা সমর্থনযোগ্য তা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়। বাংলাদেশে ভারত বিরোধিতার আবহ তৈরি হয়েছে। হাদির মৃত্যুর পর তা আরও জোরালো হবে তা বোঝাই যাচ্ছিল। কিন্তু ভারতের বিরোধিতা করে যারা বড় বড় কথা বলছেন, তাদের নিয়ে আজ আমি কোনো কথা বলবো না, কারণ গত এপিসোডে তাদের সম্পর্কে যা বলার বলেছি। তাই নতুন করে তাদের বক্তব্য নিয়ে বলার কিছুই নেই। যেটা বলার তা হলো, হাদির মৃত্যুর পর ভারত বিরোধিতা ছাড়াও কতগুলো ঘটনা বাংলাদেশে ঘটেছে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি ধরে নিলাম যারা ভারতের বিরোধিতা করছেন, ভারতের আধিপত্য নিয়ে অভিযোগ করছেন, তারা একটা অন্য বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন।